সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকে ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা রাজধানীতে শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি সেই মহা মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশা, তাজেদারে মদিনা, সরওয়ারে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমরা ইসলামী সমন্বয় পরিষদ কেন গঠন করতে যাচ্ছি, কেন আমরা এই সমাজের মধ্যে ইসলামী সমন্বয় পরিষদ গঠন করার প্রয়োজন মনে করছি, সেই বিষয়ে আমরা বারবার গবেষণা করে যে জায়গায় আমরা উপনীত হয়েছি, সেখানে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে আত্মপ্রকাশ করব। বাংলাদেশের মধ্যে ইসলামী সমন্বয় পরিষদ হিসাবে একটি সংগঠন আত্মপ্রকাশ আজকে করব আমরা, এবং আত্মপ্রকাশের পরে আমরা কমিটি গঠন করব। আমরা যারা আজকে এই বিষয়গুলি মধ্যে একমত হব এবং আমাদের যেগুলা সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্তগুলি নিয়ে আমরা আজকে কমিটি আমরা প্রকাশ করব। বিশেষ করে কেন আমরা এই সংগঠনটি নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন এদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সহ অসংখ্য ধর্মাবলম্বী মানুষ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের মধ্যে এমন একটা বৈষম্য সৃষ্টি হয়। আমি অন্যান্য ধর্মের কথা বলবো না, তারপরে বলবো, একটু ছোটবেলা আমরা দেখেছি যে আমরা হিন্দুদের সাথে যাদের সম্পর্ক ছিল, তাদের পাখির ঘরে গেলে তাদের সমস্ত জিনিসপত্র বের করে ফেলতো। যদিও বা এখন সেটা নেই, আর এখন এই বৈষম্যগুলো আস্তে আস্তে উঠে গেছে। সমাজ যত শিক্ষিত হচ্ছে, সেই বৈষম্যগুলো দূর হচ্ছে। এমনও সময় ছিল যে হিন্দু মুসলমানরা বন্ধুত্ব থাকলেও হিন্দুদের বাড়িতে মুসলমানদের দাওয়াত হতো না, দাওয়াত হলেও তাদেরকে একটা শ্রেণী বিন্যাস বসার আলাদা ব্যবস্থা করা হতো, তাদেরকে অ্যাডজাস্ট করে তাদের সাথে আত্মীয়তা বা বন্ধুত্ব করা হতো না। কিন্তু আজকে সেগুলো চলে গেছে। আজকে মুসলমান হিন্দু অন্তত এক সিটে বসে একসাথে খায়, একসাথে চলাফেরা করে। আমরা মানুষ হিসাবে সবাই শরীরে একই রক্ত আমাদের শরীরে বসছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের ধর্ম সম্পর্কে আমি সমালোচনা করবো আজকে, যে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সবকে আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি সুন্নি, ওয়াহাবি, তবলিগি, জামাতি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, এইগুলোর মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছি। এরপরে আমরা এখানে থেকে ডিভাইডেড হয়ে নিজেরা যে আকীদা লালন করতেছি, সেখান থেকে আবার আমাদের পিসাবে আমরা একটা আলাদা ডিভাইডেড হয়ে যাচ্ছে। এদেশে ফুলতলি, সোনাকান্দা, সরসিনা, আটরশি, মাঝগন্ডি, শিকুর দরবার শরীফ সহ যত দরবার আছে, আমরা আপনারা জানেন এই পীর সাহেবদের এক একজনের লক্ষ লক্ষ মুরিদান, কিন্তু আপনারা জীবনে বলতে পারবেন না যে এই ওই পীর সাহেব গুলা একসাথে কোনোদিন কোনো মঞ্চে বসেছেন। আমরা চাই ওনাদের মধ্যে যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব থাকে, সেই বিষয়গুলো ওনারা আলাদা থাকবেন। সেই ডিভাইড কিন্তু একটা ঐক্য নিয়ে আসা, সেখানে আমরা এখানে যে পীরে পীরে আমরা যে ডিভাইডেড হয়েছে, তারপরেও আমাদের মধ্যে যে আকীদা, যেখানে আমরা যে জায়গাটা লালন করি, সেইখানেও আমরা দেখা যাচ্ছে যে আমরা যতটুকুই ওই ডিভাইডের পরে আকীদা লালন করি, সেখান থেকে আমরা আবার
বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এই ধরনের যেগুলো রাজনৈতিক সংগঠন অন্য আদর্শ লালন করে তাদেরকে আমরা বাদ দিয়ে সেটা কাজ করতে চাই। সেইভাবে ডিভাইডেড করতে করতে এদেশে আবার যারা একটু অশৃঙ্খল চলাফেরা করে বা নেশাগ্রস্ত থাকে তাদেরকে আমরা বাদ দিচ্ছি। এরপরেও আবার যেটা থাকে সেইখানেও আমরা আবার 3 ভাগ হয়ে যাচ্ছি। তারপরে যতটুকু থাকে সেখান থেকে আবার আমরা মহিলাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। এমনি ভাবে ইসলামকে আপনি যদি 100টা ভাগ করেন, সেইখানে আমি যে ভাগের মধ্যে আছি এরকম যদি প্রত্যেকটা ভাগই শক্তিশালী হয় তাহলে 100 ভাগের মধ্যে আমি 1 ভাগে চলে আসছি। সেখানে আমরা ইসলামের প্রচুর ক্ষতি করে ফেলছি। ঠিক সেইম ভাবে অন্য অন্য ধর্মাবলম্বী ভাইয়েরাও, সেইখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে ইসলামী সমন্বয় পরিষদে কাজ করতে চাই। যেসব বিষয়গুলা আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে সেই সব বিষয়ে আমরা একমত থাকতে চাই। যেমন জাকাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে কারো অভিমত ভিন্ন নয়। যেখানে আপনি মনে করেন হয়তো ওই যে সুন্নিদের মধ্যে আবার সুন্নি ডিভাইডেড সিবতি নূর, জাতি নূর, কলকি নূর, তারপরে নূরে, তারপর মাটি, এগুলা ডিভাইডেড যেভাবে আছে সেই ডিভাইডেড গুলা কিন্তু ধরেন সব মুসলমানই চায় জাকাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অর্থনীতিটা এমন ভাবে স্বাবলম্বী হবে যেখানে অর্থনীতিটা এমন হবে যে অসহায় মানুষগুলা আর খাবারের অভাবে মরবে না। আমরা যেটা গবেষণা করেছি 1টি বছর যদি সবাই বাধ্যতামূলক জাকাত দেয় তাহলে বাংলাদেশের মধ্যে অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এরপরে যখন জাকাত গুলো আবার আসবে সেগুলো যখন কর্মসংস্থান সৃষ্টি হবে তাহলে আস্তে আস্তে কর্মসংস্থার অবস্থা চলে যাবে। এই বিষয়তে কারো দ্বিমত নাই। সব যে জায়গায় ডিভাইডেড আছে সবাই এটা চায় যে জাকাতটা প্রতিষ্ঠিত হোক। আমরা ওই বিষয়ে একমত হয়ে সবাই কাজ করার জন্য ইসলামী সমন্বয়, যে আপনার আকীদাগত দ্বন্দ্বগুলা বিষয়গুলো আপনার দলের মধ্যে চর্চা করুন, কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলোকে নিয়ে আমরা সবাই মিলে যদি একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি, সেই প্ল্যাটফর্মটা হলো আমরা তৈরি করছি ইসলামী সমন্বয় পরিষদ। এবং আজকে আমরা আত্মপ্রকাশের পরেই প্রত্যেক বিভাগে আমরা সব দলের কাছে সেই বিষয়ে আমরা সফরে যাব। কি কি বিষয়ে আমরা কাজ করতে পারি? প্রথম অবস্থায় যেমন আপনার এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এরপরে আপনার ডিগ্রি পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা, পাশাপাশি আপনার যে ডাক্তারি পরীক্ষা, সবগুলা পরীক্ষায় দেখা যাচ্ছে যে এক কেন্দ্রিক একটা পরীক্ষা হয়, রেজাল্ট আউট হয়। কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এখনো ছেলেরা বিভাগে বিভাগে গিয়ে সেটা পরীক্ষা দিতে হচ্ছে। কেন? সব পরীক্ষা যদি আমরা এক কেন্দ্রিক করতে পারি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা কেন ডিভাইডেড থাকবে? এদের পড়ার গুরুত্বপূর্ণ সময়টাকে তাদের 8টা-9টা জায়গায় দৌড়তে গিয়েছে, প্রায় মাসখানেক সময় তাদের দৌড়তে দৌড়তে সময় নষ্ট হয়ে যায়। এর মধ্যে ইন্টারের ছেলেগুলি এরা তো তাকে হলো কোচি বয়স, যেখানে রেলে তার মানে যাওয়ার অভ্যাস নেই সেখানে রেলে যেতে হয়, যেখানে নদী পথে যাওয়ার অভ্যাস নেই সেখানে নদী পথে যেতে হয়, যেখানে তার বাসে যাওয়ার অভ্যাস নেই সেখানে বাসে যেতে হয়। সেই জন্য তাদের যে সকলের দাবি, সকল মানুষের দাবি যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এক কেন্দ্রিক করা চাই, সেই জিনিসটা নিয়ে আমরা সকল মুসলমান বাইরে অনুরোধ করবো যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আমরা সেই দাবিগুলা নিয়ে কাজ করবো, যেটা সরকারকে মানাইতে আমরা বাধ্য করব। বিশেষ করে আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ ভুল দেখতে পাচ্ছি, যেটা হলো যে আপনার এই সবচেয়ে বড় সাবজেক্ট আমরা মনে করি ডাক্তারি। কারণ এমন কোন মানুষ নাই তার চিকিৎসার প্রয়োজন হয় না, এবং এটা একদিন নয়, প্রতিনিয়ত দরকার হয়। বছরে 1-2 বার ডাক্তারের কাছে যাইতে হয়। সেখানে ডাক্তারই যদি না থাকে, যেমন বিএসএমএস ছিল সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা, হোমিও ডাক্তার, এমবিবিএস ছিল সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা। আপনি 1 ঘন্টা বললে আমি কাটতেই পারবো না, এতগুলো রেকর্ড আমি কাটতে পারবো না। আরেকজনের আমরা এই যে বিএসএমএস পরীক্ষা 100 জন ছাত্র ভর্তি নেয়, এর মধ্যে ইংলিশ মিডিয়াম লেখাপড়া দেখে 50টা বেগে যায়। তো 50টা যদি পরীক্ষা দেয় এর মধ্যে 20টা ফেল করে আর হইলো 30টা পাস করে। 30টার মধ্যে তো 30টা ডাক্তার ভালো হয় না, সার্টিফিকেট হলো কিন্তু 2-3টা ডাক্তার হয়। তো যদি সর্বোচ্চ ডাক্তার 2-3টা হয় বছরে, তাহলে এই 20 কোটি মানুষকে ডাক্তার কে দেখবে? আমরা এই বিষয়গুলোকে নিয়ে সেটা আন্দোলন করব। বিশেষ করে টিবাইমুখবাদ, কৃষ্ণাবাদ এবং এই ফারাক্কারবাদ,
দেশটা ডুবে যায়। সেখানে আমরা চাই টিফাইমুখে বাঁধ এবং তেস্তাবাদ এবং পারাক্কার বাঁধ থেকে আমাদের নদী খনন করে বঙ্গোপসাগর পর্যন্ত নেওয়া হোক, তাহলে আমরা মাছে, বালুতে এবং পানিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হবে আমাদের দেশ। বিশেষ করে শিক্ষা ব্যবস্থাতে যেভাবে বইয়ের বোঝা বাড়ছে সেটাকে কমিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে নিয়ে আসুন যে একটা আপনি ধরেন আমরা মাস্টার্স বন্ধ লেখাপড়া করতে যে জীবনটা চলে যায়, কিন্তু একটা বিষয়ে আমরা কোনো বিজ্ঞ হই না। কিন্তু ক্লাস 5-এর পরে যদি একটা সিলেক্ট করা যায় একটা বিষয়, সেই বিষয়টা যদি আমরা সিলেক্ট করে আমরা লেখাপড়া করতে পারতাম, তাহলে এসএসসিতে আসলে একটা ছেলে একটা সাবজেক্টের উপরে বিশেষজ্ঞ। একটা মানুষ তো একটা বিষয়ের জ্ঞান থাকা দরকার। এই 50টা সাবজেক্ট পড়লো কিন্তু রাইটারের নামও বলতে পারে না, বইয়ের নামও বলতে পারে না, পরীক্ষা চলে আসে, এই লেখাপড়ার কোনো অর্থ মানে সেটাকে আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা পরিবর্তন চাই এবং কর্মমুখী শিক্ষা চাই, শিক্ষা শেষে যাতে কাজ করতে পারে মানুষ। এরপরে হজের মধ্যে বৈষম্য যেটা আছে, সেখানে বাংলাদেশ থেকে এশিয়া উপমহাদেশের যে আরো 7-8টা দেশ আছে, সেখানে বড় হজ করতে আমাদের চেয়ে দূর যারা, তাদেরও 2.5 লক্ষ 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা হজ লাগে। কিন্তু আমাদের পাশে ইন্ডিয়া, তাদেরও 2.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা হজ করতে, কিন্তু আমাদের বাংলাদেশ গরিব রাষ্ট্র, সেখানে হজ করতে 7 লক্ষ টাকা লাগে। সেইখানে যেখানে হজটা আমরা করি উমরা হজটা 1 লক্ষ টাকা দেয়, সেই বড় হজটা কেন 7.5 লক্ষ টাকা লাগবে মাত্র, আর 20-25 দিন সময় বাড়ে, সেই জন্য তো এই টাকাটা লাগতে পারে না। সবগুলো তুই মক্কা টাকা, মদিনা টাকা, তারপরে আপ এন্ড ডাউন সবকিছু হয়ে যায়, কিন্তু কয়েকটা দিন 12 কারণে সেটা সিনকেট করানো হয়, সেটাকে আমরা পরিবর্তন চাই। এই সংগঠন এইভাবে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, যেটা কোনো দলের সাথে দ্বন্দ্ব নাই, সবাই যেটা আমরা চাই। যেমন একটা সিএনজি বাংলাদেশের ঢুকে হইল 90,000 টাকা দিয়ে, কিন্তু এই সিএনজি টাকার শহরে বিক্রি হয় 30 লক্ষ টাকা। এই সিনকেটে কে করাচ্ছে, কেনা এই অপরাধ গুলা করতেছে? এমনি ভাবে প্রত্যেকটা পণ্যের উপরে অনেক সময় দেখা যায় কাঁচামরিচের কেজি 1000 টাকা হয়ে যায়। এই বিষয়গুলো আমরা খুঁজে বার করে সেইগুলা যাদের শাস্তি ব্যবস্থা নেওয়া দরকার তাদের শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করব। বিশেষ করে যে নির্বাচন, বর্তমান যে সামনে নির্বাচন আসতেছে, আমরা দেশ হওয়ার পর থেকে এই 15 নির্বাচনে দেখছি যে এক দল যদি ক্ষমতায় যায় আর বাকি দলগুলোকে কিভাবে হত্যা করতে পারে সেই চিন্তায় থাকে, আর বাকি দলগুলো আবার চায় যে কিভাবে তাকে টাইম শেষ রাইয়া ক্ষমতার থেকে নামাইয়া তারা ক্ষমতায় বসবে। এই অবস্থায় যদি দেশটা চলে, আগামী দিনে যে আবার সরকার গঠন হবে, ধরেন যে কোনো একটা দল যদি ক্ষমতায় যায়, বাকি দলগুলো আবার এক করে সেই দলটাকে ক্ষমতার থেকে নামাইতে যাবে। সেটার উদাহরণস্বরূপ জামাতকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে, জামাতকে নিয়ে সে বিএনপি সরকার গঠন করছে। স্বার্থের জন্য এরা আবার যে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামাইছে, ওই আওয়ামী লীগের সাথে আবার জোট করে দেখা যাবে বর্তমান সরকারকে নামাইতেছে। সেই জন্য আমরা চাই নির্বাচন হবে সর্বদলীয় ভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য প্রত্যেকটা দলের প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারিকে সমন্বয় করে যারা নির্বাচনে থাকবেন তারা যেন তাদেরকে সমন্বয় করে একটা নির্বাচন, ফেয়ার নির্বাচন ওইভাবে করেন যারা একেবারে বুঝে যোগ্যতায় ক্ষমতায় আসতে পারে, তারা যেন ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরেও যেহেতু 50টা সিট সিলেকশনে থাকে, সেইখানে যে যারা রেজিস্টার্ড দলগুলা, যারা পলিটিক্স নিয়ে চিন্তা করে, যারা রাজনীতি তাদের হইল 24 ঘন্টার চিন্তা, প্রত্যেকটা দলকে যেন ক্ষমতায় যাইতে পারে। এক দল ক্ষমতায় যায় আর 10 দল শুধু যাইতে পারে না, সেই জন্য কিন্তু হাহাকারটা মূলত সৃষ্টি হয়ে যায়। আমরা মনে করবো যেহেতু কিছু আসন থাকে, এটা কি বলে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনগুলা যারা রেজিস্টার সংগঠন থাকবে তাদের মধ্যে যেন প্রত্যেকের অন্তকে 1-2টা করে বন্টন করে দেয়, সেটা সবাই বৈষম্য দূর করে সবাইকে যেন সংসদে যাওয়ার ব্যবস্থা করে, সবাই যেন কথা বলার সুযোগ দেয়। তাহলে এই যে এক দল ক্ষমতায় গেলে আর বাকি দল রাখালি রাত্রের বেলা মিটিং করে কিভাবে টাইম শেষ নামায় যায়, দিনের বেলা আন্দোলন করা যায়, সেইটা থেকে আমাদের দেশ বাঁচবে। সেই জায়গা থেকে আমরা চাবো এমনি ভাবে আন্তর্জাতিক যতগুলা বিষয় আছে সেই বিষয়গুলাকে নিয়ে সেইটা আমরা ইসলামী সমন্বয় পরিষদ কাজ করবো। কাদেরকে নিয়ে? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান যে যার ধর্ম পালন করে করুক। এরপর হলো আমাদের মধ্যে যারা ডিভাইডেড বিভিন্ন আকীদা নিয়েছে, যার যার আকীদা সে পালন করুক, আমরা সেখানে আমরা কথা বলবো না এবং আমাদের দল থেকে আমরা আকীদাগত বিষয় কোনো মুখ খুলবো না। আমাদের দলে যারা নেতারা থাকবেন কেউ বলতে পারবেন না যে আমি সুন্নি, কেউ বলতে পারবেন
আপনার পরিচয় থাকবে, আপনি ইসলামী সমন্বয় পরিষদে আকীদাগত দ্বন্দ্ব নিয়ে আসবেন না, এই কমিটমেন্ট যাদের থাকবে তারাই আমাদের এই কমিটির মধ্যে আসবে। এবং আমরা বাংলাদেশের মানুষকে সেটা উপহার দিতে চাই যে আজকে আপনারা দেখেছেন 5টা ছেলে বৈষম্য আন্দোলন করে, তারা কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা ছিল না, তারা কোনো প্রভাবশালী পরিবারেরও নেতা ছিল না, কিন্তু তাদের এই আন্দোলনে বাংলাদেশের সেই বৈষম্য আন্দোলনের দূর এমনই একটা অবস্থা হয়েছে, সরকারের পতন হয়েছে। তো আমরা সরকারের পতন চাই না, এক সরকার পতন হয়ে আরেক সরকার তৈরি হোক, আরেক সরকার পতন হয়ে আরেক সরকার তৈরি হোক, এটা চাই না। আমরা চাই এদেশে যারা পলিটিক্স করে, যারা যোগ্যতা আছে বলে সরকার রেজিস্ট্রেশন দিছে, সেই যোগ্য রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে সরকার গঠন করছে। কিন্তু এখানে ভোটে যাওয়ার পরেও সংরক্ষিত আসন থাকে, সেই সংরক্ষিত আসনটাকে সুষ্ঠু বন্টন করে সবার মধ্যে দিয়েছে, সবাই সম্মিলিত একটা সরকার গঠন, যেটা হলো আমাদের আগামী দিনে যেন আর আন্দোলন আমরা না দেখে, সরকার গঠনের পরে যেন আর সরকার নামানোর বা সরকার পতনের আন্দোলনটা না দেখে, সেই দাবিগুলো আমরা বিশেষ করে রাখছি। আর বিশেষ করে আজকে আমার এই স্বাগত বক্তব্যে যে আলোচনাগুলো নিয়ে আসছি, সেই আলোচনার মধ্যে সবাইকে আলোচনা করে আজকে আমরা একটা সিদ্ধান্তে যেন বুঝতে পারি এবং আমরা আজকে যেন সেই ইসলামী সমন্বয় পরিষদের একটি কমিটি গঠন করে উঠতে পারি, সেই আশা আহ্বান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একটা কথা বলছেন যে সংরক্ষিত আসন তো মহিলাদের জন্য, সংরক্ষিত আসন মহিলাদের জন্য করা হয়েছে, কিন্তু আমরা যদি এই সংরক্ষিত আসনটা দলের জন্য করে ফেলি, কেউ কি বাধা দেবে আমাদেরকে? কতটা আসন চান সংরক্ষিত? আমরা বলি, মনে করি সংরক্ষিত আসন 50টা আসন আছে, 50টা আসনে তার দল আছে রেজিস্ট্রেশন করে 45টা। 50টা আছে মহিলাদের জন্য, আপনি পুরুষদের জন্য চান কিনা? আমরা 45টা পুরুষ এবং মহিলা চিনি না, আমরা পুরুষ এবং মহিলা চিনি না, আমরা চিনি মানুষ। পুরুষের যেমন ক্ষমতা আছে, মহিলারও ক্ষমতা আছে দেশ নিয়ে চিন্তা করা। এখানে পুরুষ এবং মহিলা ডিভাইডেড করার কোনো বিষয় না। 50টা আসন যেহেতু সংরক্ষিত আছে, 50টা আসন যদি কেউ ক্ষমতায় না দেখতে পারে, তাদের জনগণ সে তাদের সংশ্লিষ্ট থাকতে পারছে না, কিন্তু তার দল নিয়ে চিন্তা চেতনা এতটুকু আছে যে সরকার তাকে রেজিস্ট্রেশন দিছে, তাহলে তাদেরকে একটা করে আসন দিলে তো 45টা আসন তাদেরকে দিতে পারে। এবং এরা তো পলিটিক্যাল ম্যান, এদের দেশের দরকার, আমরা মনে করি এটা। আচ্ছা, আর কেউ বক্তব্য দিবে?